অবশেষে গোপেশ্বরের এক জায়গায় দাঁড়ালাম চা বিরতির জন্য। চা খেয়ে নিয়ে আবারও যাত্রা শুরু করবো সামনের দিকে। এই মুহূর্তে পৌঁছে গেছি আপনার উখি মঠের যে ওমকারেশ্বর মন্দির আছে, ওমকারেশ্বর মন্দিরের সামনে। উঠে বললাম গাড়িতে, একদম মানে বলতে গেলে জবরদস্ত অবস্থা। সামনে 2 জন, মাঝখানে 4 জন, পিছনে 6 জন। সময় করি বলছে 6টা বেজে 50 মিনিট, আর গন্তব্য বলছে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। দিন ও সময়ের সঙ্গে বদলায় গল্পের পটভূমি। কোথায় ছিলাম আর আজ কোথায় আছি? হরিদ্বার থেকে জার্নি শুরু করে বদ্রীনাথ ধাম দর্শন করে মানাগ্রাম হয়ে আজ আমরা রওনা হচ্ছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ এই নতুন পর্বে, বা বলা ভালো এই 6ষ্ঠ পর্বে, আপনাদের সাথে শেয়ার করব চামোলি থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড পর্যন্ত আমাদের এবারের জার্নি। এছাড়া তুলে ধরব যাত্রাপথের গতি প্রকৃতি, সময় কত লাগতে পারে, এছাড়া আরও নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য। চলার পথে দেখে নেব কেদারনাথজির শীতকালীন আবাসস্থল উখিমঠের ওমকারেশ্বর মন্দির। তবে আজকের পর্ব দেখতে গিয়ে আমাদের এবারের ভ্রমণ সিরিজের এই গল্পের প্রেক্ষাপট বুঝতে যাদের অসুবিধা হচ্ছে তাদের অনুরোধ করব সিরিজের আগের পর্বগুলো দেখে নেওয়ার জন্য। ভিডিও লিংক নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউবে গিয়ে টুকরো ভ্রমণ লিখে সার্চ করে ভিউ চ্যানেলে ক্লিক করে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চারধাম যাত্রাতে ক্লিক করলেই এবারের সফরের সমস্ত পর্বগুলি আপনারা দেখতে পাবেন। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আজ 29 তারিখ, মানে 29শে অক্টোবর 2024, বাংলার 12ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আজ আমরা আছি চামোলিতে। আর চামোলি থেকে যাব সোনপ্রয়াগ, আর কালকের জার্নি হবে কেদারনাথের পথে। আর যেটা বলার, কালকে দেরি হওয়ার কারণে কিন্তু আমাদের গণেশ গুহা আর ব্যাস গুহা মিস হয়ে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা গেলে কিন্তু সবকটা দেখে তবেই কিন্তু ফিরবেন মানা ভিলেজ থেকে। তাই বলছি, হাতে 2 দিন সময় নিয়ে যাবেন বদ্রীনাথে। ফার্স্ট দিন যদি না হয়, সেকেন্ড দিন সকালে মন্দির দর্শন করুন, দর্শন করে মানা ভিলেজ ঘুরে এসে বদ্রীনাথে আবার সেই দিনটা স্টে করুন। মানে যেদিন যাচ্ছেন সেদিন থাকছেন, আর থাকছেন হচ্ছে তার পরের দিন, মানে 2 দিন স্টে করুন। বদ্রীনাথে কিন্তু থাকার প্রচুর হোটেল আছে, তাই সেক্ষেত্রে কিন্তু কোনো চাপ হবে না। আর জিএমবিএনের তো হোটেল রয়েছেই, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যেটা বলার, আমরা চামুলিতে এসে যে হোটেলে উঠেছি, হোটেলের নাম হচ্ছে হোটেল ইন্দার প্যালেস। এই হোটেলটির কিন্তু ভাড়া নিয়েছে হচ্ছে 1500 টাকা পার ডে হিসাবে ভাড়া নিয়েছে। মানে ভাড়া বলেছিল আপনার 2500 টাকা, যেহেতু এখন অফ সিজন, একটু বার্গেনিং করতেই ওরা 1500 নেমে গেছে। একবার রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটা ঠিকঠাকই আছে, মোটামুটি ভালোই রুম। এই হচ্ছে আপনার ডবল বেডের বিছানা দিয়েছে। এখানে যেমন রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, আর এদিকে আরেকটা চেয়ার, আর এদিকে একটা টিভি রয়েছে। ওপরটা একবার দেখিয়ে দিচ্ছি। ওপরে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, আর এদিকে আপনার জানলা রয়েছে। আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে সোনপ্রয়াগ। আর যাওয়ার সময় যদি পসিবল হয় দেখে নেব হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, যেখানে কেদারজির শীতকালীন আবাসস্থল, মানে যেখানে শীতকালে কেদারজিকে রেখে পুজো আচ্ছা করা হয়। তো এখন তৈরি হয়নি, ড্রেস করে নিয়ে যাব নিচে, গাড়ি রয়েছে, গাড়ি করে রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। শুরু করলাম আজকে যাত্রা কেদার বাবার নাম নিয়ে। প্রথমে যাব আমরা উখি মঠ, সেখানে দেখবো হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। আমরা সবাই ফিট অ্যান্ড ফাইন আছি। আর এই যে দাদা সানিদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে আমার পেছনে আমার 2 সাথী, একটু হাই বলে দাও সবাই। আমরা আজকে প্রায় আপনার 200 কিলোমিটার মতো পথ অতিক্রম করব চামোলি থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। সময় লাগবে ওই আপনার 5 ঘন্টার মতো। আজ আমাদের তুঙ্গনাথ যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকে বসুধরা ফলস থেকে নামতে এতটাই দেরি হয়ে গেছিলো, বলতে গেলে প্রায় সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছিলো। সো সেক্ষেত্রে চোপতাতে পৌঁছানো পসিবল হয়নি। ড্রাইভার দাদাও আর রিস্ক নেয়নি। আমরা এই চামোলিতে হল্ট করছি। এই চামোলি থেকে চোপতা যেতে লাগবে হচ্ছে আপনার 3 ঘন্টা, আর ওখানে পৌঁছে তুঙ্গনাথ ট্রেক করতে লাগবে 2.5 ঘন্টা, আর ওখান থেকে চন্দ্রশিলা লাগবে 1.5 ঘন্টা। আর তুঙ্গনাথ হচ্ছে আপনার 3.5 কিলোমিটার, আর চন্দ্রশিলা হচ্ছে 1.5 কিলোমিটার, মানে টোটাল 5 কিলোমিটার পথ আমাদের অনেক চড়াই উঠতেই পেরিয়ে উপরে উঠতে হবে। সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই লেগে যাবে, প্রায় 5-6 ঘন্টা তো ওখানে খেয়েই যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু চাপ হয়ে যাবে, তাই আমরা এবারের মতন তুঙ্গনাথটা ক্যান্সেল করলাম। আর আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি মানা ভিলেজ করেন, মানে মানা ভিলেজের মধ্যে অনেক স্পট আছে, যেমন আপনার ব্যাস গুহা আছে, গণেশ গুহা আছে, বসুধরা ফলস আছে, এছাড়া মানা ভিলেজটা আছে, এছাড়াও রয়েছে আপনার সরস্বতী নদীর উৎপত্তিস্থল। সেগুলো যদি দেখতে যান, আমি একটা কথা বলে দিচ্ছি, আর্লি মর্নিং যাবেন কিন্তু। আর বসুধরা ফলস আবারও বললাম, যদি পোটেনশিয়াল না থাকে কখনোই কিন্তু উপরে উঠবেন না। রাস্তা কিন্তু মারাত্মক খারাপ, মানে রাস্তা প্রায় নেই বললেই চলে, কারণ পুরো পাথুরের রাস্তা, আর জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। সে মারাত্মক, বাচ্চা আর বয়স্করা তো একদমই নয়। আর যেটা বলার, যদি আপনারা মানা ভিলেজ যান একটু সকাল সকাল যাবেন, মানে যদি বদ্রীনাথে স্টে করেন, বদ্রীনাথ মন্দির দর্শন করে মানা ভিলেজ চলে যান, গিয়ে
ভালোভাবে দেখে এসে আবার বদ্রীনাথে স্টে করুন, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। হাতে একটু 2 দিন সময় রাখুন, বদ্রীনাথ মন্দির দর্শন করুন, মানা ভিলেজ যান, দেখে বদ্রীনাথে স্টে করুন। দেন পরে যদি নেক্সট কোনো প্রোগ্রাম থাকে সেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। আমরা যেহেতু হাতে একদিন রেখেছিলাম তাই আমাদের একটু সমস্যা হয়ে গেল। আমরা আগের দিন রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম বদ্রীনাথে। বদ্রীনাথে সেদিনকে মন্দির দর্শন করা হয়নি, পরের দিন সকালে মন্দির দর্শন করেই বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছে। আর 11টার পরে মানা ভিলেজে গিয়ে বসুতলা ফলস অব্দি গিয়ে ফিরতে ফিরতে পুরো বলতে গেলে প্রায় 6:30 বেজে গেছে। তো সেক্ষেত্রে আর তো পসিবল হলো না এবারে তুঙ্গনাথ করাটা। ঠিক আছে, চাপ তো নেই, কিছু জায়গা তো ছেড়ে রেখে যেতেই হয়, নইলে আবারও ফিরে আসবো কী করে। অবশেষে গোপেশ্বরের এক জায়গায় দাঁড়ালাম চা বিরতির জন্য। চা খেয়ে নিয়ে আবারও যাত্রা শুরু করবো সামনের দিকে। চলুন একটু চা খেয়ে আসি। গোপেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন চোপতার দিকে। গোপেশ্বরে যেখানে দাঁড়ালাম সেখান থেকে চা খাওয়া হলো, চা নেওয়া হলো, ম্যাগি নেওয়া হলো। চায়ের দাম নিল এখানে 20 টাকা করে, আর এক ম্যাগি যেটা দেওয়া হলো সেটা নিল 70 টাকা করে। দাম মোটামুটি ঠিকই আছে রেঞ্জ এখনও পর্যন্ত। এবার যত উপরে উঠবো দাম কিন্তু আস্তে আস্তে কিন্তু চড়তে থাকবে। জল কিন্তু যা দাম তাই আছে, 20 টাকাই আছে, কিন্তু সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড ওই অবধি গেলে কিন্তু আস্তে আস্তে দাম চড়তে থাকবে। চলুন না আগে যাই, গিয়ে যা হয় আপনার সঙ্গে শেয়ার করছি। আর সামনে আসছে আপনার চোপতা। এই চোপতা থেকেই কিন্তু তুঙ্গনাথের যে ট্রেকিং সেটা কিন্তু শুরু হয়। আর চোপতা থেকে আপনার তুঙ্গনাথের ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার অ্যাপ্রক্স। আর ওখান থেকে আবার চন্দ্রশিলা হচ্ছে 1.5 কিলোমিটার। আর চন্দ্রশিলা থেকে কিন্তু পরিষ্কার দিনে ভালো সানরাইজ এবং তার সঙ্গে বিভিন্ন রকম পিক দেখতে পাওয়া যায়। তার মধ্যে যেমন রয়েছে আপনার গঙ্গোত্রী 3, গঙ্গোত্রী 2, তারপর আপনার ওদিকে রয়েছে আপনার চৌখাম্বা, আরও নানা রকম শৃঙ্গ দেখতে পাওয়া যায়। যদি আপনারা তুঙ্গনাথ যান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু আর্লি মর্নিং বেরোবেন, মানে ধরে নিন ওই 3টে থেকে 4টের মধ্যে। মানে অ্যাকচুয়ালি তুঙ্গনাথ থেকে যদি চন্দ্রশিলা যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আগেই বেরোতে হবে, কারণ যদি সানরাইজ দেখতে চান। এছাড়া তুঙ্গনাথে কিন্তু স্টে করার জন্য কিছু হোমস্টে রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন যদি আপনারা উপরে গিয়ে সানরাইজ দেখতে চান। কিন্তু যদি আপনারা চোপতায় থাকেন সেক্ষেত্রে কিন্তু আর্লি মর্নিং বেরোতে হবে যদি চন্দ্রশিলা অবধি যান গিয়ে সানরাইজ দেখতে চান। চলুন সামনে আপনার চোপতা আসছে, চোপতা পৌঁছাই, তারপর আবারও কথা হচ্ছে। দেখুন জাস্ট আমরা চোপতা ক্রস করছি, দেখুন কত গাড়ির লাইন রয়েছে কিন্তু পাশ দিয়ে। আর এই হচ্ছে ডান দিকে হচ্ছে আপনার যে চোপতা, যেখান থেকে আপনার তুঙ্গনাথের ট্রেকিং শুরু হচ্ছে, এইটার গেট। আপনারা যদি তুঙ্গনাথ ট্রেক করতে চান এই চোপতাতেই কিন্তু আপনাদের হল্ট করতে হবে। বলতে গেলে এটাই হচ্ছে তুঙ্গনাথ যাওয়ার নিয়ারেস্ট পয়েন্ট। এবারে তো সেটা আর পসিবল হলো না, কিছু জিনিস হয়তো বাঁচিয়ে রাখতে হয় যাতে পরের বার আবারও ফিরে আসা যায়, কি তাই তো? কিছু জিনিস বাঁচিয়ে না রাখলে তো পরের বার তো আর কিসের টানে আসবো এখানে। তাই আপাতত শুধুমাত্র কেদারধাম যাত্রায় যাচ্ছি, বাঁচিয়ে রাখলাম আরও 4টে কেদার। তার মধ্যে অবশ্যই রয়েছে আপনার তুঙ্গনাথ, যেটা হচ্ছে আপনার 3য় কেদার। এছাড়া রয়েছে আপনার রুদ্রেশ্বর, কল্পেশ্বর, এমনকি মদমহেশ্বর। সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে, যদি সম্ভব হয় আসছে বছর আবারও আসার চেষ্টা করব। দেখার ইচ্ছে আছে আপনার শাড়ি ভিলেজ, দেখার ইচ্ছে আছে আপনার দেউরিতাল, আরও অনেক কিছু। তো এখন গন্তব্য হচ্ছে সামনের দিকে, আর লক্ষ্য হচ্ছে সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগ থেকে কতক্ষণে পৌঁছাবো গৌরীকুণ্ড তারই অপেক্ষা। আর যাত্রাপথে কিন্তু অবশ্যই দেখে নেব উখিমঠের ওমকারেশ্বর টেম্পল। আচ্ছা, এইখানেই কিন্তু রাস্তার পাশে লাইন দিয়ে দেখুন রয়েছে কিন্তু ভর্তি সব টেন্ট, লেখা আছে চোপতা তুঙ্গনাথ। মানে তুঙ্গনাথের যে টেন্টগুলো এই অঞ্চলে, এই প্রপারলি যে এই অঞ্চলটা রয়েছে এখানেই কিন্তু সমস্ত টেন্টগুলো কিন্তু রয়েছে রাস্তার পাশে। সারি দিয়ে দেখুন কত টেন্ট রয়েছে পর পর। ডলি যাত্রার মাধ্যমে নামিয়ে নিয়ে আসে। ওনাদের পালকি আছে আলাদা। এই মুহূর্তে পৌঁছে গেছি আপনার উখিমঠের যে ওমকারেশ্বর মন্দির আছে, ওমকারেশ্বর মন্দিরের সামনে। চলুন ভিতর থেকে একবার ঘুরে আসি।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের মধ্যে। এই মন্দিরেই কিন্তু কেদারজির শীতকালীন অবস্থান হয়। 6 মাস কেদারে থাকার পর আবারও বাবাকে কেদারধাম বন্ধ হয়ে যাওয়ার পর ঠিক এই মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তী 6 মাস এই মন্দিরেই কিন্তু বাবার পূজা অর্চনা করা হয়। এবছর অক্ষয় তৃতীয়ার দিন কেদারধাম খোলার পর বাবাকে 6 মে 2024 ডলি যাত্রার মাধ্যমে এখান থেকে কেদারধামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং 10 মে অক্ষয় তৃতীয়ার দিন কেদারধাম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ওমকারেশ্বর মন্দির দর্শন হয়ে গেল, বাইরে বেরিয়ে এলাম। আর এই ওমকারেশ্বর মন্দিরের বাইরে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু প্রসাদীর দোকান আছে। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু এই বাইরের দোকান থেকেই প্রসাদীর ভিতরে নিয়ে গিয়ে বাবার পূজা অর্চনা করতে পারেন। সময় এখন বিকেল 4টে আর আমরা রওনা দিচ্ছি ওমকারেশ্বর টেম্পল থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যাত্রাপথ 40 কিলোমিটারের, সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি গুপ্তকাশীতে। এই গুপ্তকাশীর সঙ্গে কিন্তু একটি পুরাণ বা পৌরাণিক কাহিনী কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব যখন শিবের দর্শন পেতে কাশীর উদ্দেশ্যে রওনা দেন, সেই সময় তাদেরকে দর্শন দিতে অনিচ্ছুক শিব কিন্তু কাশী থেকে চলে আসেন এই গুপ্তকাশীতে এবং এখানে এসে তিনি লুকিয়ে থাকেন। এই জন্যই কিন্তু এই অঞ্চলটার নাম হচ্ছে গুপ্তকাশী। আর এই হলো আপনার গুপ্তকাশীর মেন মার্কেটের স্ট্যান্ড। আর এদিকে রয়েছে আপনার বিশ্বনাথ মন্দির প্রবেশদ্বার। আর এখানে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু পুজো সামগ্রীর দোকান রয়েছে। সঙ্গের বিক্রি হচ্ছে এখন বাজি, কারণ যেহেতু সামনে দেয়ালই আসছে। আমরা যখন বদ্রীনাথ গেছিলাম, বদ্রীনাথে কিন্তু রাস্তায় কিন্তু এরকম জ্যাম ছিল না। এখানে দেখছি গুপ্তকাশীর পর থেকে কিন্তু ভালোই জ্যাম রয়েছে। বুঝতে পারছি না জ্যাম কত দূর রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই মার্কেট এরিয়া আমরা পেরোচ্ছি তো বুঝতে পারছি না কতক্ষণ মানে এখানে আটকে থাকতে হবে। না, মার্কেট চত্বরে আপনার জায়গাটা ন্যারো হওয়ার জন্য একটু জ্যাম হয়েছিল। ওই মিনিট 2-3 একটু সময় নষ্ট হলো। আবারও সামনের দিকে এগিয়ে চলেছি। এইমাত্র আপনার ক্রস করলাম গুপ্তকাশীর যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে সেটি। এখান থেকে যেমন কেদারনাথ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস চালু আছে, তেমনই কিন্তু চালু আছে ফাটা এবং শেরসি থেকে। গুপ্তকাশীর পরেই আসে ফাটা ও শেরসি। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা যেমন হাঁটা পথে, পালকিতে কিংবা ঘোড়ায় যাওয়া যায়, তেমনই যাওয়া যায় হেলিকপ্টারে। শুধু গুপ্তকাশী নয়, গুপ্তকাশী সহ ফাটা ও শেরসি থেকেও কেদারনাথ যাত্রা করার জন্য হেলিকপ্টার সার্ভিস চালু রয়েছে। প্রতিজনের যাওয়া আসা নিয়ে গুপ্তকাশী থেকে যার ভাড়া পড়ে 7,740 টাকার মতন, শেরসি থেকে ভাড়া পড়ে 5,498 টাকার মতো এবং ফাটা থেকে ভাড়া পড়ে 5,500 টাকার মতো। আপনাদের সুবিধার্থে হেলিকপ্টারের বুকিং লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। একটি বিশেষ তথ্য যা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত কিন্তু বাস সার্ভিসও চালু আছে। চাইলে আপনারা হরিদ্বার থেকে বাস ধরে সহজেই সোনপ্রয়াগ পৌঁছতে পারেন। এই গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথেই কিন্তু আপনার
পরে হচ্ছে সীতাপুর, রামপুর, এই সমস্ত জায়গাগুলি। সময় বিকেল 5:40 আর আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগে। আর আমার উল্টো দিকেই রয়েছে সোনপ্রয়াগের সেই পার্কিং, যেখানে আজ এবং কাল আমাদের গাড়ি থাকবে, এবং পরশুদিন আমরা কেদার থেকে নামার পর এই সোনপ্রয়াগ থেকেই গাড়ি ধরে ফিরে যাব হরিদ্বারের দিকে। আর এই সোনপ্রয়াগ থেকেই কিন্তু 1 কিলোমিটার হেঁটে মার্কেটের মধ্যে দিয়ে গিয়ে ধরতে হবে আমাদের শেয়ার গাড়ি, আর শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো গৌরীকুণ্ড। চলুন সামনে এগোতে এগোতে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আপনার সোনপ্রয়াগের পার্কিং, এখানে কিন্তু সমস্ত গাড়িগুলো থাকে। এছাড়া যদি মনে করেন সোনপ্রয়াগেই নাইট স্টে করবেন, তার জন্য কিন্তু সোনপ্রয়াগেও প্রচুর হোটেল রয়েছে। মার্কেটের মধ্যে এখান থেকেই করে নিলাম, আপনার রেজিস্ট্রেশন চেক করেই নিলাম। আর এখান থেকে রেজিস্ট্রেশন চেক হওয়ার পর এবার যাব হচ্ছে সামনের দিকে গাড়ির জন্য। এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি সোনপ্রয়াগের যে রেজিস্ট্রেশন চেকিং অফিস, সেখানে দাঁড়িয়ে আছি। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আসেন কেদারবদ্রী, মানে বলতে গেলে অক্ষয় তৃতীয়ার সময় যখন খোলে তখন কিন্তু রাশ মারাত্মক থাকে। বিশেষ করে এই সময় মানে অক্টোবর মাসে যদি আপনারা আসেন তাহলে কিন্তু রাশ অনেক 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 কিন্তু কম থাকে। আমরা যেমন অনেক ফাঁকায়, অনেক কম জ্যাম, মানে রাস্তাঘাটে বলতে গেলে কোনো জ্যাম নেই। এমনকি বদ্রীনাথ মন্দিরেও কিন্তু আমরা নর্মালি দর্শন করেছি, কোনো রকম ভিআইপি টিকিটের প্রয়োজন হয়নি। বলতে গেলে দর্শন করতে লেগেছে মাত্র 20 মিনিট। আর এখানেও দেখছি কিন্তু সেরকম কোনো রাশ নেই। সবাইকে একটাই কথা বলবো, আপনারা দেয়ালির সময় আসুন এবং দেয়ালির সময় এসে এই কেদার মন্দির দর্শন করুন খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে। সামনেই আপনার দাঁড়িয়ে রয়েছে শেয়ার গাড়ি, দেখি জায়গা হয় কি না শেয়ার গাড়িতে। भैया भाड़ा कितना है? हाँ 50 করে 50 আচ্ছা। উঠে বললাম গাড়িতে, একদম মানে বলতে গেলে জবরদস্ত অবস্থা। সামনে 2 জন, মাঝখানে 4 জন, পিছনে 6 জন, মানে চাপাচাপি একদম মানে সর্বোচ্চ পর্যায়ে, একদম পুরো সেটে বসে আছি, কি অবস্থা দেখুন। আর এখান থেকে আপনার ভাড়া নিচ্ছে হচ্ছে 50 টাকা করে শেয়ার গাড়িতে, আর নামবো হচ্ছে গৌরীকুণ্ড। চলুন গৌরীকুণ্ড নেমে আমার কথা হচ্ছে। গৌরীকুণ্ড এখান থেকে সম্ভবত সময় লাগতে পারে আধ ঘন্টা, দেখা যাক। চলুন দেখা যাক কি হয়, সবই বাবার নাম নিয়ে। প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বিশাল জ্যাম বলতে গেলে। দেখুন এখনও পর্যন্ত দাঁড়িয়েছে, সামনে এখানে ডাম্পার রয়েছে, তার সামনে পরপর গাড়ি দাঁড়িয়ে, এক পাশ দিয়ে গাড়ি আসছে আর এপাশে গাড়ি পুরো দাঁড়িয়ে আছে। প্রায় 30 মিনিট হয়ে গেল, মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পর দাঁড়িয়ে আছি। কখন পৌঁছবো কোনো ঠিক নেই। জার্নি শুরু করেছিলাম 6:10, এখন বাজে 6:32। বিশাল অবস্থা। সময় ঘড়ি বলছে 6:50 আর গন্তব্য বলছে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। এবার রওনা দিচ্ছি সামনের দিকে। অবশেষে পৌঁছে গেছি হোটেলে। গাড়ি নামিয়ে দিয়েছিল গৌরীকুণ্ডের কিন্তু অনেকটা আগে, কারণ রাস্তায় কাজ চলছে। কিছুদিন আগে কেদারে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে কিন্তু রাস্তার অবস্থা এখানে খুব খারাপ, তাই গাড়ি এই অবধি আসতে দিচ্ছে না গৌরীকুণ্ড পর্যন্ত। আগে যে পার্কিং রয়েছে সেখানেই কিন্তু গাড়ি থামিয়ে দিচ্ছে। আর আমি এই হোটেলে জিজ্ঞেস করলাম যে গৌরীকুণ্ডে যাব, বাট আমাকে যা ইনফরমেশান দিল সেটা রিয়েলি শকিং। কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফলে কিন্তু গৌরীকুণ্ড নাকি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, আর গৌরীকুণ্ডের কোনো রকম কোনো অবশিষ্ট নেই। তাই আর সেখানে আর গিয়ে কোনো লাভ নেই, আর আপনাদেরকেও দেখাচ্ছি না, আর এই ভিডিওর মাধ্যমেই আপনার কাছে এই ইনফরমেশন দেওয়া রইল। আচ্ছা একবার আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম। একটা টিভি রয়েছে, সামনে রয়েছে একখানা মিরর, এদিকে সুইচ রয়েছে, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, আর এদিকে মনে হয় জানলা আছে। জানলা না, হ্যাঁ এদিক থেকে সিঁড়ি রয়েছে, ডবল বেডের বিছানা রয়েছে, আর এদিকে রয়েছে 2খানা চেয়ার। এই যে ডবল বেডের বিছানা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম। যদি সঙ্গে একটা বাচ্চা থাকে তাহলেও কিন্তু সে এখানে ধরে যাবে। চলুন টয়লেটটা একবার দেখিয়ে দিই। সামনেই রয়েছে বেসিন, আর সামনে রয়েছে আয়না, আর এদিকে কমোড, আর ওপরে গিজার। আজ আমরা স্টে করছি এই হোটেল দেবলোকে। ভাড়া পড়েছে কিন্তু আপনার 3894 টাকা ট্যাক্স নিয়ে। হয়তো একটু বেশি মনে হতে পারে, কিন্তু এখানে রুমের রেন্ট কিন্তু প্রায় এরকমই কিন্তু বলতে গেলে। এবার যদি জিএমভিএনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা, জিএমভিএনে হয়তো রেটটা একটু কম। জিএমভিএন একটু এগিয়ে গিয়ে জিএমভিএন রয়েছে, মানে যে রাস্তা দিয়ে আপনি কেদারে ট্রেকে যাচ্ছেন সেই রাস্তাতেই রয়েছে এই হোটেল দেবলোক। এছাড়া অনেকগুলো হোটেল কিন্তু এই রাস্তাতেই রয়েছে, আর সামনে রয়েছে জিএমভিএন। আর একটু বলে দিই কোথা থেকে বুক করেছি হচ্ছে yatratham.org থেকে বুক করেছি। yatratham.org লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখন কিন্তু এই গৌরীকুণ্ডের টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। যথারীতি হোটেলে চেক ইন করা হয়ে গেল, চেক ইন করে চলে এলাম নিচে চায়ের দোকানে, কি চা খাবো বলে। দেখি চা খেয়ে নিয়ে দেখি আর কি করা যায়। আর তো কোনো কাজ নেই। ও যেটা বলার, সবাইকে
আজ ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। এখানে আপনার চা আর ম্যাগি নিয়ে নেওয়া হলো। চা হচ্ছে 20 টাকা করে নিচ্ছে আর ম্যাগি হচ্ছে 50 টাকা করে, আর জলের বোতল কিন্তু নিল 30 টাকা করে। আপাতত দাম এখনো পর্যন্ত ঠিকই আছে, 20 টাকা আর 50 টাকা। দেখা যাক ওপরে উঠে কি দাম হয়। চামুলি থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এই পুরোটা জার্নি আজ তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো আজকের পর্ব? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর নিজের প্রিয়জনদের সঙ্গে খুব খুব শেয়ার করবেন। আর নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে কেদারনাথ যাত্রার পথে। তাহলে আজকের মতন টাটা, গুড বাই।